যে তারা যেন একত্র হয় একটা দিনে, সকলে মিলে তারা আদালতের কাছে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। এই পরিকল্পনাটা বা এই যে আত্মবিশ্বাস, সেটা তিনি যার উপরে ভিত্তি করে দেখিয়েছিলেন, তার দলের প্রস্তুতি, সেই দলের প্রস্তুতিটা আরো জোরদার করার কাজই শেখ হাসিনা চালিয়ে যাচ্ছেন নিজ দলের ভেতরে। এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগের সক্রিয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখন বাংলাদেশের প্রত্যেকটি সংসদীয় এলাকায় এবং প্রত্যেকটি এলাকায় একেবারে তৃণমূল পর্যন্ত দল এক রকমের চাঙা করতে, পুনর্গঠনে এবং দলের নেতৃত্ব এক রকমের ঢেলে সাজাতে সুনির্দিষ্টভাবে কাজ করে যাচ্ছেন। কারণ আওয়ামী লীগের ফেরা মানে একদিকে তো রাজনৈতিক নিষেধাজ্ঞাটা কবে তুলে নেবে সরকার, সেদিকে একটা আলোচনা মনোযোগের ব্যাপার আছে। এবং শেখ হাসিনা বলেছেন তার দলীয় নেতৃবৃন্দকে যে ডিসেম্বর কেন, এমনকি এমন হতে পারে যে আগামীকালকে আমরা দেশে যেতে পারছি। প্রস্তুতিটা ঠিক সেভাবে নিতে হবে, কিন্তু ডিসেম্বরের মধ্যে ফিরতেই হবে। আবার আওয়ামী লীগের ভেতরে দলীয় সভানেত্রীর কথাতেই এমন একটা আস্থা পাওয়ার আঁচ আছে যে ডিসেম্বরের বেশ আগেই আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে সরকার দেশের যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে এক রকমের বাধ্য হতে পারে, কিংবা সেই সিদ্ধান্তটাই বরং সরকারের স্থিতিশীলতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। সেই হিসাব নিকাশটা করে হয়তো তারেক রহমান সরকার, বিএনপি সরকারকে ডিসেম্বরের অনেক আগেই আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশের ভেতরে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরি করতে হতে পারে। এই হিসাবটা আছে, এই প্রত্যাশাটা আছে। এবং বিএনপি, তারেক রহমান সরকার যে পথে এগুচ্ছে, তাতে এই রকম একটা পরিস্থিতি, পরিবেশ তারা দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন না। মানে তাদের পাশে আর কেউই নাই, এমন একটা পরিস্থিতিতে সরকার আসলে বেশি সময় চলতে পারবেন না। এই হিসাব নিকাশটা যেমন আছে, তেমনি শেখ হাসিনা যে কথাটা প্রকাশ্যে বলেছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি দেশে ফিরতে চান, বিচারের মুখোমুখি হতে, আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন এবং তিনি তার নিজ দেশে ফিরবেনই। কোনো বাধা, কারো পরামর্শ, কারো সমর্থন আছে কি নাই, সেই বিষয়টা কিছুতেই তার দেশে ফেরার বিষয়টাকে প্রভাবিত করতে পারবে না। এবং মনে করে দেখেন, এই আত্মবিশ্বাসটাই কিন্তু একেবারে নাড়া দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারের একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত, যখন এসে সরকারের শীর্ষ ব্যক্তিরা বলা শুরু করলেন, না না, শেখ হাসিনা তো নিজে নিজে দেশে ফিরতে পারবেন না, শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে ভারত থেকে দেশে ফেরাতে হবে। আর ভারত সরকার এখন বলছে, আরে শেখ হাসিনা তো নিজেই দেশে ফিরতে চাইছেন, সেখানে প্রত্যর্পণের মতো একটা দীর্ঘ প্রশাসনিক, আইনি জটিল কাজ, যেটার জন্য ধরেন ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক অপরাধী প্রত্যর্পণের ক্ষেত্রে দশকের পর দশক পেরিয়ে যাচ্ছে, এরকম একটা ঘটনা নিয়ে বাংলাদেশ সরকার কেন জেদ করছে? শেখ হাসিনা তো নিজেই ফিরতে চাইছেন, তাহলে তার সঙ্গে কথা বলেও তো তাকে ফিরিয়ে নেওয়া যায়, কিংবা তাকে কিভাবে ফিরিয়ে নেওয়া যেতে পারে সে বিষয়ে শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সঙ্গে আলোচনা হতে পারে বাংলাদেশ সরকারের। এমন নানা প্রতিক্রিয়া আওয়ামী লীগের তরফে, ভারত সরকারের তরফে আসছে। কিন্তু বাংলাদেশ সরকার এমন একটা পরিস্থিতিতে, এক রকমের অনেক বিশ্লেষক মনে করছেন শেখ হাসিনাকে ঠেকিয়ে দিতে, এই যে শেখ হাসিনা দেশে ফিরে গেলে কি যে ঘটে যাবে, এবং তখন কি আসলে আওয়ামী লীগের শক্তি, শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি যে সমর্থন, বিশেষ করে দেশে যখন তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবস্থা, সেই পরিস্থিতিতে শেখ হাসিনার মতো ১.৫ দশকের বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে বাংলাদেশকে পরিচালনাকারী একজন রাজনৈতিক নেত্রী ফিরলে আসলে এই তারেক রহমান সরকার সামাল দিতে পারবে কিনা, তা নিয়ে তাদের ভেতরে যে আশঙ্কা, সেটাই আসলে শেখ হাসিনাকে এমনি এমনি আসতে দেওয়া যাবে না, এই হুমকি ধামকির সবচেয়ে বড় কারণ। কিন্তু শেখ হাসিনা বলে রেখেছেন, যেমন তিনি তার দলীয় ফোরামগুলোতেও সে কথাই বলছেন, যে তারা দেশে ফিরছেন আদালতে আত্মসমর্পণ করতে। কোনো বিরাট রাজনৈতিক আন্দোলন ঘটে যাবে, কোটি লোকের সমাবেশ হবে, সেই সমাবেশ থেকে কিছুতেই শেখ হাসিনাকে কারাগারে নিয়ে যাওয়া যাবে না, কেউ তাকে আদালতে নিয়ে যেতে পারবে না, তার আর বিচার হবে না, তারেক রহমান সরকারের সেদিনই পতন হয়ে যাবে, এমন কোনো প্রত্যাশার কথা
শেখ হাসিনা কিন্তু এমনকি দলীয় ফোরামেও আলোচনা করছেন না। এই আশঙ্কাটা বিশেষভাবেই একেবারেই শেখ হাসিনার বিরোধী পক্ষের। শেখ হাসিনা তার দলীয় ফোরামে বারবারই বলছেন যে আমরা যারা ফিরব, শেখ হাসিনা নিজে যে ফিরবেন, ফিরে গিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন এবং যেটা প্রক্রিয়া, যেটা আইনি ব্যবস্থা, তাতে ধারণাই করা যায় শেখ হাসিনাকে গ্রেফতার হতে হবে, শেখ হাসিনাকে আটক করা হবে। এখন শেখ হাসিনা সেই সময়ে কি করে আওয়ামী লীগ দলীয়ভাবে তার রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেবে, কিভাবে কাদের নেতৃত্বে দল সংগঠিত থাকবে এবং দল রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমেই একটা ন্যায় বিচার পাওয়ার যে প্রত্যাশা আওয়ামী লীগের, সেই ন্যায় বিচারের জায়গাটা নিশ্চিত করবে, কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে সংগঠিত রাখবে, সক্রিয় রাখবে, প্রতিষ্ঠিত রাখবে, সেই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনা আলাপ করছেন। আওয়ামী লীগ সভানেত্রী নিজে কিন্তু প্রথম উদ্যোগী হয়ে দলের একেবারে তৃণমূল পর্যায়ের নেতা কর্মী থেকে শুরু করে দলের হামলা মামলার শিকার সকল রাজনৈতিক নেতা কর্মী সমর্থকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা, এই কাজটা 2024-এর আগস্টের পর একেবারে সামনে নেতৃত্ব দিয়ে উদাহরণ সৃষ্টি করে তিনি করেছেন, তিনি করে গেছেন। কিন্তু এখন শেখ হাসিনা চাইছেন যে তাকে যখন কারাবন্দী হতে হবে, তিনি যখন সক্রিয় রাজনীতিতে থাকতে পারবেন না, তখন আসলে কারা দলটাকে সংগঠিত রাখবে, চাঙ্গা রাখবে এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগকে একটা চূড়ান্তভাবে প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই নেতৃত্বকে চিহ্নিতকরণের কাজ এখন চলছে আওয়ামী লীগের ভেতরে। আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে সেই যে 2024-এর আগস্টের পর থেকে নানা লেখালেখি কথাবার্তা হচ্ছে এবং যেটাতে বারবার ওই যে ওয়াকারুজ্জামান যেমন প্রস্তাব দিয়েছিলেন হাসনাত সার্জিসকে ডেকে এবং হাসনাত ফাঁস করে দিয়েছিলেন থেকে শুরু করে ওই যে বহু বছরের যে স্বপ্ন, প্রথম আলো, ডেইলি স্টার থেকে বাংলাদেশের সুশীল সমাজের একটা রিফাইন্ড আওয়ামী লীগ, মূল কথা শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগ, সেই আলোচনায় এমনকি এ দফায়ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ খুব সক্রিয় হয়ে উঠলেও আওয়ামী লীগের ভেতরে সেই আলোচনা কোনো জায়গায় করে নিতে পারে নাই এবং সে কারণে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া তা নিয়ে আওয়ামী লীগের ভেতরে কোনো আলোচনার এখন কোনো সুযোগই নাই। শেখ হাসিনা যখন থাকবেন না, তখনও কেন্দ্রীয় নেতৃত্বের চরিত্রে তাকে মেনে নিয়ে শেখ হাসিনাকে রেখে কি করে এরপর বিভিন্ন ধাপে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসলে দলটাকে সংগঠিত রাখতে পারে, সেটা নিশ্চিত করার জন্যই এখন দলের ভেতরে একটা পুনর্গঠনের কাজ চলছে এবং সেটা নানা সূত্রেই আওয়ামী লীগের ভেতর থেকে জানা যাচ্ছে। টাইমস অফ বাংলাদেশ তারা লিখছে যে আওয়ামী লীগ পুনর্গঠন নেতৃত্বে আসছেন যারা, এবং এই যে দলের ভেতরে শেখ হাসিনা কারাগারে থাকলে কিংবা শেখ হাসিনার সাথে আত্মসমর্পণ করতে আরও যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে নেতৃবৃন্দ দেশে ফিরবেন, তাদেরকে একের পর এক যখন মামলা হামলায় কারারুদ্ধ করা হতে পারে, তখন কিভাবে দলের এক স্তর নেতা যদি আইনি প্রক্রিয়ায় আর দল পরিচালনা করতে না পারেন, এরপরে কে করবেন, এরপরে কে করবেন, এগুলো নির্ধারণের কাজ চলছে। মানে শেখ হাসিনার দেশে ফেরার শেষ সময়ের প্রস্তুতি চলছে, সেটার একটা বিস্তারিত প্রতিবেদন ছেপেছে। এই প্রতিবেদনে টাইমস অফ বাংলাদেশ বলছে যে দেশ ও বিদেশে অবস্থানরত অন্তত 12 জন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে আগামী ডিসেম্বরের মধ্যেই দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। এরপর জেলা, উপজেলা, থানা পর্যায়ের কমিটি এবং দলের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। দলের আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে শেখ হাসিনা যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, সেটা অনুযায়ী অনেক আওয়ামী লীগ নেতাই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। কলকাতা ও দিল্লি থেকে দলের একাধিক ইউনিট যেমন সারা দেশে আওয়ামী লীগকে সক্রিয় করার কাজ, বিভিন্ন এলাকায় দলের নির্দেশনায় ঝটিকা মিছিল আয়োজনের কাজ করছেন, তেমনি ভারত ছাড়াও লন্ডন, বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, দুবাই, নেপাল, থাইল্যান্ড ও পর্তুগালে থাকা আওয়ামী লীগ নেতারাও বিভিন্নভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম, কেন্দ্রীয় কমিটি, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে অন্তত 7
750 জন নেতা রয়েছেন, এর বাইরে ছিলেন আরো 350 জন সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, পৌর মেয়র, কাউন্সিলররা ছিলেন। এর মধ্যে অন্তত 150 জন কারাগারে রয়েছেন, কিন্তু বাকিরা দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এই অবস্থায় শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে নেতৃত্বের একাধিক কাঠামো তৈরি হচ্ছে। প্রতিটা কাঠামোতেই ভিন্ন ভিন্ন নেতাকে সামনে রাখা হচ্ছে, দেশ বিদেশ থেকে কারা দলীয় নির্দেশনা দেবেন সেই পরিকল্পনাও করা হচ্ছে, এবং দলের কয়েকজন তরুণ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ব্যক্তি, আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর সদস্য এবং পুলিশ ও বিভিন্ন সংস্থার কয়েকজন ব্যক্তি এসব কাজের সমন্বয় সাধন করছেন বলে টাইমস অফ বাংলাদেশ জানাচ্ছেন। তাদেরকে দলের একাধিক সাংগঠনিক সম্পাদক নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছে যে কঠিন সময়ে সক্রিয় থাকার কারণে জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাসিম, সম রেজাউল করিম, মহিবুল হাসান চৌধুরী নফেল, ডাক্তার হাবিবে মিল্লাত এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, এবং পরিস্থিতি বিবেচনায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। শেখ হাসিনার কথা পরিষ্কার, সেটা বিভিন্ন সূত্র থেকে এর আগেও আলোচনা হয়েছে, এবং টাইমস অফ বাংলাদেশও লিখছে যে শেখ হাসিনা এটা পরিষ্কার করে দিয়েছেন যে যারা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে প্রস্তুত নন, যারা এখনো দলে সক্রিয় হতে প্রস্তুত নন, যারা এখনো তার নিজ নিজ এলাকায় বা নিজ, এখন বিএনপির সঙ্গে সরকার যুক্ত হয়েছে, এখন বিএনপির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পুলিশ যুক্ত হয়েছে, বিভিন্ন বাহিনী বিএনপির সঙ্গে আছে, অতএব তো বিএনপি শক্তিশালী হবে, এটা স্বাভাবিক। বিএনপির বিরুদ্ধে কিছু কেউ বললে পরে তাকে মেরে দেবে। ওই দেখলাম এক বিএনপির এক সাবেক নেতা নাকি এক জায়গায় বলেছেন যে তোমরা লিখতে থাকো, আমরা তোমাকে পিটাবো, তোমরা লিখতে থাকো, আমরা পিটাতে থাকবো, মানে দম্ভ। এগুলো কিন্তু হচ্ছে, এখন কোনো ব্যাপার না এগুলো। কাজে বিএনপি শক্তিশালী হয়েছে, সেই শক্তিটা কী ধরনের শক্তি সেটা নিয়ে আলাদা ব্যাখ্যা, ওই ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কারণ ওই ব্যাখ্যা গেলে রাত পোহায় যাবে। কাজে ওটা থাক, তবে তারা শক্তিশালী হয়েছেন এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জনপ্রিয় কি হয়েছেন, এটা হলো বেসিক কথা। দেখেন, জনপ্রিয় হতে হলে কি লাগে? বাগাড়ম্বর দিয়ে জনপ্রিয় হওয়া যায় না, কথার ফুলঝুরি ছিটিয়ে জনপ্রিয় হওয়া যায় না। জনপ্রিয় হতে বলে জনপ্রিয়তে দুটো শব্দ, একটা জন আর একটা প্রিয়, মানে জনতা একটা অংশ আর জনতার কাছে প্রিয় আরেকটা অংশ। তো জনতা কি আপনাকে ভালোবাসে দলকে এখন আগের মতো? কতটাই ভালোবাসে? জনতা যে প্রত্যাশা নিয়ে আপনার দলকে ভোট দিয়ে সরকারে পাঠিয়েছিল, বিএনপিকে সরকারে পাঠিয়েছিল, আমি জনাব রিজভীকে উল্লেখ করে বলছি যে আপনাকে যে মানে ভোট দিয়ে তারা যে প্রত্যাশা তাদের ছিল, সে প্রত্যাশা কতটুকু মেটাতে পেরেছেন আপনারা বলুন? আপনাদের এক মন্ত্রী বলেন আগামী 2 বছর জ্বালানি তেল ঠিকঠাক মতো দিতে পারবো না। জনগণের সবচেয়ে চাহিদা এই মুহূর্তে জ্বালানির এবং বিদ্যুৎ। তো সেই চাহিদার ব্যাপারে আপনাদের একজন মন্ত্রী বলতেছেন যে আগামী 2 বছর ঠিক মতো আমরা জ্বালানি দিতে পারবো না বলেছেন। আর বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে আমাদের এখন চেয়ে অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই। আরেক মন্ত্রী বলেছেন আমাদের হাতে জাদু নাই যে জাদু দেখাবো। আপনাদের কি মনে হয় এই 3টা বাক্য আপনাদের মন্ত্রীদের কাছ থেকে শোনার জন্য তারা আপনাকে ভোট দিয়েছিল? তারা কি এমন লোককে ভোট দিয়েছিল যে বলবে যে আগামীতে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে? যখন একজন মন্ত্রী, তাও কে, খোদ অর্থমন্ত্রী, উনি বলতেছেন, আমি শুনলাম কালকে একটা ভিডিওতে, উনি বলছেন যে প্রত্যেকটা জিনিসের এখন দাম বাড়বে, কারণ যেহেতু জ্বালানি তেলের দাম বাড়বে, সব কিছুর দাম বাড়বে। আপনি ভাবেন আমাদের অসাধু ব্যবসায়ীরা, সিন্ডিকেট ব্যবসায়ীরা দাম বাড়ানোর জন্য, জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য, কৃত্রিম সংকট তৈরি করার জন্য সব সময় কিন্তু এক পায়ে খারাপ। তারা একটা অজুহাত পেলেই দাম বাড়িয়ে দিতে চায়। সেই সময় যদি খোদ অর্থমন্ত্রী বলেন যে আগামীতে সব কিছুরই দাম বাড়বে, তো তারা একটা সুযোগ পেয়ে যাবে না? এটা কি অর্থমন্ত্রীর কাজ? অর্থমন্ত্রীর কাজ কি ব্যবসায়ীদের দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের অজুহাত হাতে তুলে দেওয়া? অর্থমন্ত্রীর কি কাজ জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা? বলুন। এখন এইটা বলার মাধ্যমে রিজভী আহমেদ দাবি করতেছেন গভর্নমেন্ট আরও জনপ্রিয় হয়ে গেছে। আমি রিজভী আহমেদ সাহেবকে বলবো, আপনি এখন মন্ত্রী হন নাই, যদিও মন্ত্রী পদমর্যাদা
ভোগ করছেন, মানে মন্ত্রীর বেতন টেতন পাচ্ছেন আপনি সব কিছু। শুধু এই বেতন কিন্তু আবার আমরা দিচ্ছি। এই যত মন্ত্রীর পদমর্যাদার লোক আছে সবাই মন্ত্রীর মতো করে বেতন পান, বেতন ভাতা বাসা সব পান, এবং এই পুরো খরচটা কিন্তু আমরা বহন করি। উনি মন্ত্রীর বেতন পান, পেয়ে পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন। ভারতেও কিন্তু অনেক, ভারতে একটু উদাহরণ দেবে বলে, ভারতে বিজেপি পার্টি আছে, বিজেপির যিনি প্রেসিডেন্ট উনি কিন্তু মন্ত্রীর বেতন ভাতা পান না, উনি পার্টির কাছ থেকে টাকা পান। তো আমি বিএনপিকে অনুরোধ করবো, আপনি দলের এই লোকগুলিকে আপনি মন্ত্রী বেতন দিচ্ছেন কেন, সরকারি টাকা দিচ্ছেন কেন, জনগণের টাকা দিচ্ছেন কেন? তো তাকে পার্টিতে রাখেন, যাই হোক সেটা অন্য কথা। তো সেখানে বসে আপনি তো আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। জনগণের সঙ্গে মিশেন, একটু একটু জনগণের কাছে যান, একটু রাস্তায় নামেন, রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন সে কেমন আছে, একজন সিএনজি চালককে জিজ্ঞাসা করেন সে কেমন আছে, সে কি বলে শুনেন, তারপরে বলেন যে আপনি জনপ্রিয় আগের চেয়ে বেশি হয়েছেন কি হননি। আগে কেন বলেন? আগে বলে তো লোকে হাসবে, কারণ লোকে তো অন্য কথা বলে। আমরা তো পাবলিকের কাছে যাই। আপনাদের মধ্যে বিএনপির প্রধান যে সমস্যাগুলো এই মুহূর্তে হচ্ছে 6 মাসের মাথায় এসে, 1 নম্বর, তারা জনগণের মৌলিক যে চাহিদাগুলো, যে আপনার দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, এই সমস্যাগুলো তারা মেটাতে পারছে না। 1 নম্বর, একদম অসহায় তারা এই ক্ষেত্রে। দ্বিতীয়ত, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম কন্ট্রোল করতে পারছে না, এবং আইন শৃঙ্খলার মধ্যে আপনি ধরতে পারেন চাঁদাবাজিও, তারা চাঁদাবাজি একেবারেই কন্ট্রোল করতে পারছে না। সারা দেশে অবাধে চাঁদাবাজি চলছে, দলীয় মাস্তানি চলছে, অস্বীকার করতে পারবেন না, থামাতে পারছেন না। কালকে দেখলাম একটা ভিডিও, এক ছেলে বলতেছে যে তারেক রহমান আসলেও তোমাকে টাকা দিতে হবে, মানে চাঁদাবাজি। সে এমনই বেপরোয়া চাঁদাবাজ, সে বলছে যদি তারেক রহমানও আসে তাও তাকে চাঁদা দিতে হবে, তারেক রহমান বললেও তাকে চাঁদার হাত থেকে মুক্তি নেই, চাঁদা তাকে দিতেই হবে। এই জিনিস ভাই আগে দেখি নাই, এই মাত্রায় আগে দেখি নাই আমরা, থামাতে পারছেন না। এখন নতুন একটা ট্রেন্ড তৈরি হয়েছে, পুরো একটা পরিবারকে হত্যা করা হচ্ছে, এবং হত্যা করার পর পরের দিনই নাকি সমস্যার সমাধান হয়ে গেছে এমন নাটক করা হচ্ছে, মানুষের সন্দেহ বাড়ছে। এগুলোকে কিভাবে আপনি বলেন যে আপনাকে এই সমস্ত ঘটনা ঘটার পর জনগণের কাছে আপনাদের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে? কোন বিবেচনায়? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন কিনা জানি না, দিবেন কিনা জানি না, দিতে ইচ্ছাও হবে কিনা আপনাদের জানি না। কারণ ক্ষমতায় গেলে না তো ওরা জনগণকে পাত্তা দিতে ইচ্ছা করে না। তো সেরকম আচরণ আপনারা হয়তো করবেন, আমরা বলতে পারবো না। দ্বিতীয় প্রসঙ্গটা বলি, যে বইটা প্রকাশিত হয়েছে এই বইটা আসলে কে লিখেছে আমি জানি না, তবে আমি আপনার চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করে জানতে চাইলাম যে বইটা আসলে কে লিখেছে। চ্যাটজিপিটি যে তথ্যটা আমাকে দিল, তারা বলল যে এই বইটা মূলত লিখেছেন হলো ইফতেখার রসুল জর্জ, এবং এটা প্রকাশনী নওরোজ সাহিত্য সম্ভার, এবং নওরোজ সাহিত্য সম্ভার যেটা আছে এটা আসলে ইফতেখার রসুল জর্জেরই প্রতিষ্ঠান। আমি ভদ্রলোককে আমি কিছুটা চিনি, উনি অনেকদিন ধরে প্রকাশনা শিল্পের সঙ্গে আছেন, সিনিয়র মানুষ। তবে ওনার এই নওরোজ সাহিত্য সম্ভার এখন আর অতটা ভালো ব্যবসা বাণিজ্য করছে না যদ্দূর আমি জানি। হয়তো উনি ব্যবসাটাকে বাড়ানোর জন্য এই বইটাকে নিয়ে আসছেন, আই হ্যাভ এ প্ল্যান। তো তারেক রহমান শিরোনাম এই বইটা যিনি করেছেন, এই বইটা যেহেতু তারেক রহমানকে নিয়ে লিখেছেন, অতএব তথ্যমন্ত্রী, তথ্য উপদেষ্টা সবাই মিলে তেল মারার জন্য বইটার মোড়ক উন্মোচন করেছেন। যদি তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান এই শিরোনাম না থাকতো বইটার মধ্যে, অন্য কোনো বই নিয়ে গেলে কি ওনারা মোড়ক উন্মোচন করবেন? ধরা যাক আমি একটা বই লিখবো, আমি বই লিখে ওনাদের দুজনকে বললাম, এই দুই ভদ্রলোকের সঙ্গে আমারও যৎকিঞ্চিত পরিচয় আছে, ওদেরকে বললাম, 3 জনের সঙ্গে আছে। আব্দুল আহমেদ আমার 2টা প্রতিষ্ঠানে আমার কলিগ ছিলেন, তো ওনাদের 3 জনকে বললাম, ভাই আমি একটা বই লিখেছি, আপনাদের ওখানে একটা মোড়ক উন্মোচনের ব্যবস্থা করেন না কেন? করবেন ওনারা? করবেন না। এটা করলেন কেন? এই বইটা মোড়ক উন্মোচন করলেন ওইটার নাম দেখে যে তারেক রহমানের কে নিয়ে লিখছে, আই হ্যাভ এ প্ল্যান লিখছে, অতএব এটা করতে হবে। এটার মধ্যে প্ল্যান আসলে কি আছে, বইটা কতটুকু মানোত্তীর্ণ হয়েছে, পড়েছেন কিনা আমার সন্দেহ। আমি শিওর কেউ পড়েন নাই, আমি শিওর তারা কেউ পড়েন নাই, নাম দেখেই তারা কিন্তু এটা করেছেন। কেন করেছেন? এই কারণে করেছেন, তারা ভেবেছেন এটা করলে মনে হয় তারেক রহমান সাহেব খুশি হবে। তারেক রহমান সাহেবকে বলেছেন যে এটা বই লেখেন আপনারা, তাহলে তারেক রহমান সাহেব নিজে লিখতে পারতেন। এখন ওনার কি প্ল্যান আছে এটা নিয়ে ইফতেখার রসুল জর্জ সাহেব একখান বই লেখলেন, সেই বইয়ের মোড়ক উন্মোচন
এবং সেখানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে মর্গ উন্মোচন করলেন। এদের সমস্যাটা কি জানেন? সমস্যা হলো দুটো। প্রথমত হলো আপনারা তেল মারার সংস্কৃতিটা চালু করে দিলেন আনুষ্ঠানিকভাবে। এখন দেখবেন এই আই হ্যাভ এ প্ল্যান, তারেক রহমান কতটা মহানায়ক, তারেক রহমান কিভাবে এই দেশের মুক্তির সনদ নিয়ে আসছেন, তারেক রহমান ছাড়া এই জাতি অন্ধ, এই ধরনের নানা ধরনের শিরোনাম নিয়ে এখন দেখবেন মানে আপনার বানের জলের মতো বই বেরোতে থাকবে, যেটা আমরা বিগত সরকারের সময় দেখেছি। সরকারের একটা প্রতিষ্ঠান আছে জাতীয় গ্রন্থ কেন্দ্র, এরা বইটই কিনে, এরা কিনে বিভিন্ন দেশে লাইব্রেরিগুলোতে দেয়। আপনারা খবর নিয়ে দেখেন, শেখ হাসিনা 15 বছরের শাসন আমলে 80% বই তারা কিনেছে যারা, সব হলো হয় বঙ্গবন্ধু অথবা শেখ মুজিব অথবা ওনার স্ত্রী ফজিলাতুন্নেসা অথবা ওনার সন্তান শেখ কামাল, সুলতানা কামাল অথবা শেখ রাসেল। এই কারো না কারো নামে, কারো না কারো জীবনের উপর নির্ভর করে, কারো না কারো স্বপ্নের উপর নির্ভর করে, কারো না কারো দর্শনকে প্রতিফলিত করার জন্য এই বইগুলির নামকরণ করা হয়েছে। এবং এমন অনেক বই আপনারা পাবেন যে বইগুলির মধ্যে বিষয়বস্তু একই, খুবই কাঁচা হাতের আনাড়ি হাতের লেখা। এই বইগুলো তারা বেচেন মিস্টার সাইদুল ইসলাম। আমার কাছে রিপোর্টটা পড়ে আমার পছন্দ হয়েছে। উনি কি লিখেছেন আমি একটু আপনাদের পড়ে শোনাই। উনি এই পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে লিখেছেন, এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্পর্কে, সিলেটে জন্মগ্রহণ করলেও মাত্র 2.5 বছর বয়সে পরিবারের সঙ্গে হুমায়ুন কবির পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে তিনি বেড়ে ওঠেন, নেন উচ্চশিক্ষা। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। এক পর্যায়ে যুক্তরাজ্যের নাগরিকত্ব নেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর প্রশ্ন তৈরি হয়েছে হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না। মানে উনি যে যুক্তরাজ্যে গিয়েছেন জন্মের পর 2.5 বছর বয়সে, তারপর থেকে উনি যুক্তরাজ্যেই আছেন, মানে ইংল্যান্ডে আছেন আর কি। এবং সেখানে থাকাকালীন তো ওখানকার নাগরিকত্ব নিয়েছেন, এত বছর ধরে এখানে আছেন। ভদ্রলোক কিন্তু ভালোভাবে বাংলাও বলতে পারেন না, দেখলাম তো। উনি সিলেটি বলতে পারেন আর ইংরেজি বলতে পারেন। যাই হোক, তবুও তাকে আমার দরকার। আমার সরকার প্রধান ওনাকে উপদেষ্টা বানিয়েছেন, এবং উপদেষ্টা বানানোর পর উনি কী কী কাজ এর মধ্যে করেছেন সেগুলো আমরা টুকটাক দেখেছি। যাই হোক, সে আলোচনায় আর আমরা যেতে চাচ্ছি না। সরকার যখন গঠন হলো ফেব্রুয়ারি মাসের 17 তারিখে, তখন ওনাকে সরাসরি এই প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বানানো হলো। উনি ইংল্যান্ডে ছিলেন, উনি বাংলাদেশে এর আগে এসে বিএনপি করেছেন, জেল খেটেছেন, অথবা অনেক ভোগান্তির শিকার হয়েছেন, অথবা অনেক হয়রানির মুখে আওয়ামী লীগ সরকার তাকে অনেক হয়রানি করেছে। এ ধরনের কোনো খবর আমরা আসলে জানি না। এবং এই ভদ্রলোককে আগে কখনো আমি ওইভাবে নামও কখনো শুনিনি। দলের জন্য ওনার কত বিশাল অবদান সেটাও অবশ্য আমার জানা নেই। যাই হোক, তারপরেও প্রধানমন্ত্রী মনে করেছেন, যে কোনো কারণে হোক, যে এই ভদ্রলোককে ওনার দরকার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অথবা পররাষ্ট্র বিষয়ক নানা কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য। ঠিক আছে, উনি করেছেন, উপদেষ্টা করেছেন, তারপর উনি ওনাকে প্রতিমন্ত্রী করেছেন। কিন্তু সমস্যাটা হলো, আপনি যখন প্রতিমন্ত্রী হবেন তখন আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। আমাদের সংবিধানের 56(2) অনুচ্ছেদে যেটা বলা হয়েছে সেটা আপনারা বোঝার চেষ্টা করেন। সেটা হলো যে আমাদের যদি কাউকে আপনি মন্ত্রী করেন, যেমন যে সংসদ সদস্য সে তো মন্ত্রী হতে পারছে, কিন্তু যিনি সংসদ সদস্য নন এমন কাউকে মন্ত্রী করলে তাকে বলা হবে টেকনোক্রেট মন্ত্রী। এবং যদি কেউ টেকনোক্রেট মন্ত্রী হন, যাকে বানান আপনি, তাহলে তাকে কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা তার থাকতে হবে। সেই যোগ্যতা করে কি? সেই যোগ্যতা হলো, সেই যোগ্যতাটা আপনি পাবেন আমাদের এই সংবিধানেরই 66(2) গ অনুচ্ছেদে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো ব্যক্তি সংসদ সদস্য বা এমপি নির্বাচিত হওয়ার এবং পদে থাকার অযোগ্য হবেন যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন। মানে উনি যদি কোনো বিদেশি রাষ্ট্রের আনুগত্য ঘোষণা করেন বা স্বীকার করেন কিংবা ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে উনি এমপি হতে পারবেন না, মানে এমপি ইলেকশনই করতে পারবেন না।
তাহলে যে লোক এমপি ইলেকশন করতে না পারবেন, আমাদের এই সংবিধানে বলা হয়েছে 56(2) অনুচ্ছেদে যে তিনি মন্ত্রীও হতে পারবেন না, টেকনোক্রেট মন্ত্রীও হতে পারবেন না। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, হুমায়ুন কবির সাহেব বিদেশের অন্য কোনো দেশে, বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, এবং অথবা ওই দেশের প্রতি কোনো ধরনের আনুগত্য ঘোষণা বা স্বীকার করেছেন কিনা। সিম্পল কোশ্চেন, কিন্তু এই প্রশ্নটাই প্রথম আলো করেছেন। এই প্রশ্নের জবাব যদি এই প্রশ্নটা ওনাকে দেওয়া হয়, ওনাকে যখন রিপোর্টটা করেন তখন ওই রিপোর্টে বলা হয়েছে ওনারা বারবার ওনার সাথে মেসেজ পাঠিয়েছেন, ফোন করার চেষ্টা করেছেন, যোগাযোগের চেষ্টা করেছেন, পারেননি, মানে উনি ফোন ধরেননি অথবা প্রশ্নের জবাব দেননি। গতকালকে যেটা হলো, একটা অনুষ্ঠানে উনি ছিলেন, সেখানে সাংবাদিকতাকে এই প্রশ্নটাই করেছে যে আপনি একটা মানে বলা হয়েছে আপনি মানে এই একটা পত্রিকায় বলা হয়েছে যে আপনি ব্রিটিশ নাগরিক অথবা নাগরিকত্ব আপনার আছে। এখন সেই নাগরিকত্ব কি আপনার এখনও আছে নাকি নেই, নাকি আপনি ত্যাগ করেছেন? উনি সেই প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি। উনি কি বলেছেন? উনি বলেছেন আমি বাংলাদেশি। ওকে বাংলাদেশি, সমস্যা তো নাই। আপনি বাংলাদেশি কি বাংলাদেশি না, এটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে আপনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। তারপরে উনি এক পর্যায়ে যে বলেছেন যে এটা নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা। তখন উনি যে প্রথম আলো যেহেতু নিউজটা করেছে উনি দেখেছেন নিশ্চিত, এবং সেটা নিয়ে উনি ওই দিকে তীর্যকভাবে উনি কথা বলেছেন। এবং ওই ওনার যে বলার ভঙ্গি, আমরা ভিডিও দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, বলার ভঙ্গিটা ভাই শোভন না। উনি যে খুব ঠান্ডা মাথায় খুব ভদ্র ভাষায় জবাবটা দিয়েছেন, আমার কাছে অন্তত তা মনে হয়নি। বরঞ্চ আমার কাছে উদ্ধত বলতে পারেন, অথবা কিছু কিছু ক্ষেত্রে একটা অশালীনও মনে হয়েছে আমার কাছে উনি যেভাবে একটা পত্রিকাকে অ্যাটাক করেছেন। ভাই কে নিউজ করেছে এটা তো ইম্পর্টেন্ট না, নিউজ যে কেউ করতে পারে। বুঝলাম আপনি প্রথম আলোকে ইঙ্গিত করেছেন, বলেছেন 1-11 জ্বালা আবার যে উঠছে তাদের, তারা ওই ধরনের কাজ করতে, সবই মানলাম। আপনি প্রথম আলোকে অ্যাটাক করেন ভাই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি প্রশ্নের জবাবটা দেন। কে আপনাকে আপনার সম্পর্কে বললো সেটা ইম্পর্টেন্ট না, কি বললো সেটা ইম্পর্টেন্ট। আপনি যদি একটা এমন কিছু কাজ করেন যেটা নাকি আমাদের সংবিধান বিরোধী, যেটা নাকি আমাদের আইন বিরোধী, যদি তেমন কোনো কাজ আপনি করেন, সেই কথাটা যে কেউ বলুক, যে কেউ বলুক, ধরা যাক একজন ইবলিশ বলেছে, বললাম, তবু আপনাকে তো জবাবটা দিতে হবে ভাই। আপনি কেউ করলেন, জবাব দিলেন না, না দিয়ে উল্টা আক্রমণ করলেন, এবং কেমন কেমন যেন করলেন। আপনার এই যে মুভমেন্টগুলো, মানে আমার কাছে মনে হলো না যে একজন প্রতিমন্ত্রী অথবা বিশেষ করে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ডিপ্লোম্যাট, যিনি নাকি বিদেশের সঙ্গে হ্যান্ডেল করবেন, এইভাবে আচরণ করতে পারে। আমার কাছে খুবই ছেলে মানুষের আচরণ মনে হয়েছে। যা হতে পারে, হয়তো উনি এটাকেই তার টাইপ বলে বর্ণনা করতে চাচ্ছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি জবাবটা কোথায়? উনি জবাব দিলেন না। এরপরে দেখলাম অনেককে নানাভাবে ইনিয়ে বিনিয়ে, সরকার আইনমন্ত্রীকেও দেখলাম নানাভাবে ইনিয়ে বিনিয়ে উনি বলার চেষ্টা করেছেন যে উনি আইন মেনেই শপথ নিয়েছেন, হ্যান নিয়েছেন, তেন নিয়েছেন। ভাই এত কথা তো শুনতে চাই না। আইনমন্ত্রীকে রিকোয়েস্ট করবো, ভাই আপনি এত আলাপের দরকার নেই তো, স্ট্রেট বলেন যে উনি ব্রিটিশ নাগরিক নয়। সমস্যা এটুকু বললেই তো হয়ে যায়। এত সিম্পল এক শব্দের উত্তর যে আমি ব্রিটিশ নাগরিক না, হয়ে গেল। কিন্তু এরকম মুসরামুচি করছেন কেন? মুসরামুচি সবাই করছেন কেন? এই জায়গাটাতেই আমার আপত্তি। আপনারা জানেন প্রিয় দর্শক, আমি শুরু থেকেই, অনেকদিন আগের থেকেই একটা বিষয় নিয়ে আমি বারবার আমি বলে আসছি, সেটা হলো যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, ডুয়েল সিটিজেনশিপ আছে, অথবা যাদের বিদেশে দিনের পর দিন অবস্থানের সুযোগ আছে, তাদেরকে দয়া করে আল্লাহ আস্তে তাদেরকে দেশের কোনো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদে বসিয়েন না। এটা আমি বারবার বলি। কেন বলছি সেটাও বলি। আমি এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছি। আমি এমনকি ডক্টর ইউনূসের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছি। আমি বলেছি এই যে আলী রিয়াজ, মনির হায়দার, এদেরকে আপনি নিয়ে আসছেন, এরা তো কেউ দেশে থাকবে না, কেউ থাকে নাই। কিন্তু একটা বিদেশি নাগরিককে দেওয়া হয়েছিল আমার দেশের সংবিধান রচনা করার জন্য। আছে ওই লোক এখন এদেশে থাকে। এরা তো ভাই অতিথি পাখি। আমরা মাঝে মাঝে বলি না যে অতিথি পাখি আসে, আমাদের এখানে খায় দায়, মোটা তাজা হয়, তারপরে একসময় ফুরুত করে উড়ে চলে যায়। এবং এটা সমস্যাটা কোথায় সেটাও বলি। সমস্যাটা কিন্তু আমরা দেখেছি, আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি। এখন আওয়ামী লীগের অনেক মন্ত্রীরা কিন্তু এখন বিদেশ চলে গেছে।
তারা কেউ কি না খেয়ে আছে? কেউ না খেয়ে নাই। তারা এই দেশটিকে টাকা পয়সা লুটপাট করে বাইরে করছে, পাঠাই দিয়েছে, এখন চলে গেছে। এই যে হাসান মাহমুদ আপনার বেলজিয়ামের নাগরিক, সে এখন ওখানে থাকে মহানন্দে। তারা সবাই বিদেশে থাকতে পারছে। কেন থাকতে পারছে? ওদের থাকার বৈধতা আছে বলে থাকতে পারছে। অনেকে কানাডার নাগরিক, অনেকে আমেরিকার নাগরিক, অনেকে ইংল্যান্ডের নাগরিক, বিভিন্ন জায়গার তারা নাগরিক হয়ে গেছে। তো এই লোকগুলিকে আমি কিন্তু আওয়ামী লীগ আমলেও অনেকে বিদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছি, কিন্তু এটা হচ্ছে এখানে, এটা যেন খুব সহজ ব্যাপার। এবং একটা কথা বলে না গ্রামে যে মানুষ ঠেকে শিখে, কিন্তু আমার মনে হয় কেন জানেন, আমরা বোধহয় ঠেকেও শিখি না। আমরা এই যে দেখলাম যে চোর গেলে বুদ্ধি বাড়ে বলে না, আমাদের চোর গেছে কিন্তু বুদ্ধি বাড় নাই, আমরা সেই কাজ আবারও করছি। কেন আমরা দেব দায়িত্ব? আমাদের আরেকজন আছে যে বিডার যিনি চেয়ারম্যান, উনি আবার দেখি প্রতিদিন 2 দিন পর প্রমোশন পান, উনিও প্রতিমন্ত্রীর মর্যাদায় আছেন, আশিক চৌধুরী সাহেব, উনিও কিন্তু ব্রিটিশ নাগরিক। তো আমার দেশে বৈদেশিক বিনিয়োগের আমদানির জন্য আমাকে ব্রিটিশ নাগরিকের উপর নির্ভর করতে হবে কেন? কেন করতে হবে? আমার দেশে আর লোক নাই। আর উনি আসার ফলে উনি তো সেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে সে এই দায়িত্ব নিয়েছে, বিনিয়োগ আনতে পেরেছে। ভাই, বিনিয়োগ আনার সঙ্গে আপনি কোন দেশের নাগরিক এটা নির্ভর করে না, নির্ভর করে দেশপ্রেম। দেশপ্রেম আপনাকে সন্দেহের মুখে, আপনার দেশপ্রেম সন্দেহের মুখে, এটা প্রমাণের জন্য অত কিছু দরকার নাই। যেই দিন আপনি অন্য একটা রাষ্ট্রের আনুগত্য স্বীকার করলেন, যেই দিন আপনি ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করলেন, সেই মুহূর্তে প্রমাণিত হয়েছে যে আপনার দেশপ্রেম অন্যদের চেয়ে কম অথবা সন্দেহযুক্ত। হ্যাঁ, অনেকে আছে দেশ থেকে রাজনৈতিক কারণে চলে গেছেন, মার খেয়ে চলে গেছেন, জীবন বাঁচাতে চলে গেছেন। তারা তো ওখানে যে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, আবার রাজনৈতিক আশ্রয় তো নিতে পারতেন, আবার রাজনৈতিক আশ্রয় থাকতেন। আপনি নাগরিকত্ব নিচ্ছেন যখন, তার মানে কি আপনি ওই দেশটাকে ভালোবাসছেন। আপনি আপনার দরিদ্র, দেখতে কুৎসিত সেই মাকে ত্যাগ করে কোনো একজন সুন্দরী মহিলাকে এখন মা ডাকা শুরু করেছেন, ধনাঢ্য সুন্দরী মহিলাকে মা ডাকা শুরু করেছেন। আপনি খুব চালুমাল, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার আপনাকে দরকার নাই রে ভাই, দরকার নাই। এই জায়গাটায় শক্ত হতে হবে। পৃথিবীর অনেক দেশ আছে, আমি কিন্তু যারা দ্বৈত নাগরিক তাদেরকে কিন্তু আমি অবহেলা করছি না, তাদের ব্যাপারে আমার কিন্তু কোনো আপত্তি নাই। ভাই, আমার নিজের 2 ভাই আছে আমেরিকান নাগরিক, কাজে আমি ওটা আপত্তি করছি না। আমার 2 ভাইকে কি আমি খারাপ বলি নাকি? খারাপ বলি না। তারা এই দেশের জন্য কি তারা কোনো কন্ট্রিবিউশন করতে পারবে না? পারবে, কন্ট্রিবিউট করবে, তাদের কন্ট্রিবিউশন থাকবে। অনেক লোক আমার বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, তাদের অর্থ দিয়ে কিন্তু আমরা চলছি, এটাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই রকম লোককে দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদে বসানো যাবে না। ওনারা আসবেন, ব্যবসা